হ্যালো স্টুডেন্টস, তো নিশ্চয়ই তোমরা সবাই পড়াশোনা করছো এবং সময় করে তোমরা ভিডিওগুলোকেও দেখছো। তো আজকে আমরা আবার চলে এলাম নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের একটা নতুন অধ্যায় নিয়ে, যেখানে আমরা আলোচনা করব হচ্ছে পরমাণুর গঠন। তো এটা তোমাদের বইতে 4 নম্বর অধ্যায়ে শুরু হয়েছে। তো এই যে পরমাণুর গঠন চ্যাপ্টারটাতে আমরা সমগ্র বিষয়বস্তুটা কি রয়েছে চ্যাপ্টারের, সেটার একটা সংক্ষিপ্ত ভিডিও আমরা আজকে তুলে ধরছি। তো যেখানটা থেকে তোমরা এই অধ্যায়ে কি পড়বো তার একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে। তো প্রথমেই চলে আসছি পরমাণু। পরমাণু কি এবং পরমাণু সম্পর্কে যে ধারণাটা এসেছে তার একটা ইতিহাস তোমরা কিন্তু অষ্টম শ্রেণীতে তোমরা পড়েছিলে। সেখানে বিভিন্ন যে বিশিষ্ট দার্শনিকদের বিভিন্ন মতামত গুলোর উপর ভিত্তি করে পরমাণুবাদ যে প্রকাশিত হয়েছিল অবশেষে 1808 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডাল্টন দ্বারা, সেটা তোমরা জানবে। সেই ডাল্টনের পরমাণুবাদের উপর ভিত্তি করে যে দীর্ঘ 100 বছর ধরে ইতিহাস যে বিজ্ঞান এগিয়েছিল, কিন্তু বিশেষ কিছু ঘটনার দ্বারা পরমাণু সম্পর্কিত যে ধারণা ডাল্টন দিয়েছিলেন তার ভুল ধরা পড়বে। যেখানে আমরা জানবো যে পরমাণুকেও ভাঙা সম্ভব, অর্থাৎ সাব অ্যাটমিক কিছু পার্টিকেলও কিন্তু রয়েছে। সেই সমস্ত কণাগুলো অর্থাৎ আমরা আবিষ্কার করব ইলেকট্রনের আবিষ্কার করব, প্রোটনের আবিষ্কার এবং অবশেষে করব নিউট্রনের আবিষ্কার। অর্থাৎ ইলেকট্রন হচ্ছে আধান, ঋণাত্মক আধানগ্রস্ত কণা, যেটার আবিষ্কার হবে যে বিজ্ঞানী যে থমসনের হাত ধরে 1897 সালে। তারপরে গোল্ডস্টাইন যিনি 1886 সালের দিকে কিন্তু আবিষ্কার করেছিলেন একটা ধনাত্মক আধানগ্রস্ত কণা। পরবর্তীকালে বিজ্ঞানী রাদারফোর্ডের হাত ধরে প্রোটন কণার নামকরণ এবং তার যে অবস্থান নির্ণীত হবে। তাছাড়া অনেক প্রায় 2 দশক পরে নিউট্রন কণা, নিস্তড়িত কণার আবিষ্কার হবে, যদিও নিউট্রন কণাটার কিন্তু অস্তিত্বকে আমরা বিজ্ঞানী রাদারফোর্ড সাজেস্ট করে যাবেন যে নিউট্রন নামক একটা নিস্তড়িত কণার অবস্থান রয়েছে পরমাণুর মধ্যে। অর্থাৎ এইভাবে ইলেকট্রন কণার আবিষ্কার হবে ক্যাথোড রশ্মির মধ্য দিয়ে। ক্যাথোড রশ্মি কি জিনিস, ক্যাথোড রশ্মির বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা প্রথম ক্লাসে আলোচনা করব। তারপরে সেই ইলেকট্রনের নামকরণ করবেন বিজ্ঞানী স্টোনি। তাছাড়া ইলেকট্রনের যে আধান নির্ণয় হবে, ইলেকট্রনের যে E/m অর্থাৎ আধান বাই ভরের যে অনুপাত নির্ণয় করার বিভিন্ন বিজ্ঞানীদের যে ইতিহাসগুলো রয়েছে তোমরা পড়বে। তাছাড়া প্রোটনের অর্থাৎ তাদের সিম্বলিক আকারে কিভাবে প্রকাশ করা হয়, এদের ভর কত, মাস কত, এই সমস্ত জিনিসগুলো এখানে সংক্ষিপ্ত আকারে একটা তোমরা সমগ্র যে উপাদানগুলোর যে একটা ইতিহাস তোমরা পড়ে নেবে। দ্বিতীয় ক্লাসে আমরা যেটা আলোচনা করব, এই সমস্ত কণাগুলো যখনই আবিষ্কার হচ্ছিল, সেই সমস্ত কণাগুলো পরমাণুর যে গঠনের মধ্যে কোথায় কোথায় থাকতে পারে সেই সম্পর্ক, অর্থাৎ পরমাণুর গঠন শৈলীটা কি ধরনের হবে সেইটা নিয়ে বিভিন্ন মডেল, পরমাণুর মডেল, অর্থাৎ যেটাকে সরাসরি তখনও পর্যন্ত দেখা যায়নি, কিন্তু একটা কাল্পনিক যে বস্তুর সঙ্গে ত্রিমাত্রিক বস্তুর মতো করে তাকে উপস্থাপন করা যাবে, সেই থমসনের পরমাণু মডেল, যেটাকে আমরা পাম পুডিং মডেল কিংবা ওয়াটারমেলন মডেল এই সমস্ত মডেল নামেও জেনেছি, সেই মডেলটা আমরা জানবো। তো এই মডেলের আবার পরবর্তী যে অসুবিধাগুলো সেগুলোও আমরা কিন্তু এই ক্লাসের মধ্যে দ্বিতীয় ক্লাসে জানবো। সঙ্গে সঙ্গে আমরা নতুন একটা বিষয় কিন্তু এখানে আমরা জানবো যে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা বিষয়টা কি, যে তেজ নির্গত হচ্ছে কিছু কিছু মৌলের পরমাণু থেকে বা নিউক্লিয়াস থেকে অবিরত যেন কিছু তেজরশ্মি কণা বিকৃত হচ্ছে বা শক্তি বিকৃত হচ্ছে, সেই আলফা কণা, বিটা কণা এবং গামা কণা, যেইগুলোর সম্পর্কে তোমরা কিন্তু দশম শ্রেণীতে আরো ডিটেলসে পড়বে। এখানে আমরা এই অধ্যায়ের জন্য কেবলমাত্র আলফা কণাটা কি জিনিস সেটা আমরা জানবো। তো তেজস্ক্রিয়তার কারণ সম্পর্কেও আমরা সংক্ষিপ্ত এখানে আলোচনাটা করে যাব। তো আলফা কণা কি, বিটা কণা কি, গামা কি, এদের সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটা বিষয় জানবো। সেইটাই হচ্ছে আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনাটা করব। তৃতীয় ক্লাসে আমরা পড়ব
বিশিষ্ট বিজ্ঞানী রাদারফোর্ড তিনি যে আলফা কণা দিয়ে একটা বিক্ষেপণ পরীক্ষা যে করেছিলেন, সেই পরীক্ষাটা সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। সেই পরীক্ষার অ্যারেঞ্জমেন্টের বা ফলাফল বা পর্যবেক্ষণের উপর ভিত্তি করে যে কি মডেল বা আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটা তিনি যে করেছিলেন সেইটা জানবো এবং তার সিদ্ধান্তটা জানবো। তো সেই পরীক্ষার সিদ্ধান্ত স্বরূপ যেটা হবে পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেলটা কিন্তু আমরা আলোচনা করব পরের ক্লাসে। রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি হবে, যেখানে আমরা সেই পরমাণুর যে দুটো নিউক্লিয়াস নামক অঞ্চলটার আবিষ্কার হবে রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্য দিয়ে। সেই নিউক্লিয়াস নামক অঞ্চলের মধ্যে যে প্রোটন কণাগুলো রয়েছে অর্থাৎ পজিটিভ আধান কণাগুলো রয়েছে এবং সেই পজিটিভ কণাগুলোর নামকরণ কিন্তু করবেন রাদারফোর্ড। করার পরে সেই তিনি একটা পরমাণু কি ধরনের হতে পারে, সেখানে স্থির তড়িৎ আকর্ষণ বল কোন দিকে কাজ করছে, কিংবা হচ্ছে অপকেন্দ্র বল ইলেকট্রনগুলোর উপর কিভাবে কাজ করছে, সেই দিকগুলো ডিটেলসে জানবো। তো সেই মডেলটা যখন তিনি দিলেন, সেই মডেলটা দেওয়ার পর কিন্তু সেই বিভিন্ন যে পারমাণবিক ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে অক্ষম হলেন, যেটার জন্য আমরা পড়বো রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। সেই সীমাবদ্ধতাগুলোর মধ্যে আমরা জানবো যে পরমাণু যে কি করে রেখা বর্ণালী প্রকাশ করে, বিভিন্ন পরমাণু বিভিন্ন তার একটা বর্ণালী প্রদর্শন করে। যেমন ভাবে মানুষের হাতের একটা ফিঙ্গারপ্রিন্ট আলাদা হয়ে থাকে, প্রত্যেক মৌল তাকে নিয়ে একটা গ্যাস সৃষ্টি করে একটা গ্যাসীয় চেম্বারে রেখে সেখান থেকে যদি তার ডিসচার্জ করা হয়, তাকে শক্তি দেওয়ার পর সেখান থেকে যে শক্তিটাকে পাওয়া যায় সেই ডিসচার্জ টিউব সৃষ্টি করা হয়। সেখান থেকে যে প্রাপ্ত আলোগুলোর একটা বিশ্লেষণ করলে আমরা কিন্তু কতগুলো নির্দিষ্ট বর্ণের আমরা যে বা তরঙ্গ দৈর্ঘ্যের আমরা আলো পেয়ে থাকি। অর্থাৎ এখানে বর্ণালী সম্পর্কে জানবো, অর্থাৎ পারমাণবিক বর্ণালী। যেমন বিশেষ করে আমরা যেমন হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে আমরা বামার সিরিজ, লেমন সিরিজ, প্যাসান সিরিজ, ব্র্যাকেট সিরিজ পেয়ে থাকি, অর্থাৎ পারমাণবিক বর্ণালী। সেই সঙ্গে সঙ্গে আমরা এখানে একটা ছোট্ট জিনিসও জেনে নেব যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে তার যে স্পেকট্রাম যে বর্ণালীটা সেটাও আমরা জানবো। তাছাড়া পরমাণু যে অস্থায়ী হয়ে পড়বে, যে একটা ত্বরণ যুক্ত গতিশীল অবস্থায় থাকলে পরমাণু অস্থায়ী হয়ে পড়ে, সেটাও আমরা জানবো দ্বিতীয় চতুর্থ ক্লাসেতে। পঞ্চম ক্লাসে তারপরে আমরা জানবো কি, তো সেই যে ত্রুটিগুলোকে সমস্যা সৃষ্টি করেছিল তাকে সমাধান করার জন্য তার যে বিজ্ঞানী বোর এগিয়ে এসে কিছু নতুন যে তত্ত্বের উপর ভিত্তি করে তিনি পরমাণুর মডেল দেবেন, সেটাকেই বলা হচ্ছে বোর রাদারফোর্ড মডেল। এখানে বোরের পরমাণু মডেলটা আমরা অনেকটা সৌরজগতের যে সৌরজগতের সঙ্গে তুলনা করেও আমরা তাকে আলোচনা করতে পারি, সেই সৌরজগতের সঙ্গেও তুলনা করব। তারপরে কিন্তু বোর মডেলের সাহায্যে আমরা কিন্তু একটা নতুন ভাবে প্রকাশ করব, যেখানে শক্তিগুলোকে বিচ্ছিন্ন শক্তি স্তর আমরা ধরে নেব। পরমাণুর মধ্যে রয়েছে শক্তি স্তর, বা যেই শক্তি স্তরে ইলেকট্রনগুলো থাকলে স্থায়ী কক্ষপথ তাদের ক্ষেত্রে বলা হবে, সেই মডেলটা আমরা সঠিকভাবে জানবো যেখানে, এবং সেই মডেলে কিভাবে এই সীমাবদ্ধতাগুলোকে ব্যাখ্যা করলো সেটাও জানবো, এবং সেই মডেলের আবার কিছু সীমাবদ্ধতাও আমরা খুঁজে পাবো, যেই সীমাবদ্ধতাগুলো কিন্তু আমাদের কিন্তু হাইজেনবার্গের যে আনসার্টেনটি প্রিন্সিপল বা অনিশ্চয়তার নীতি থেকে আমরা দেখবো যে একেবারে কিছু ভুল ত্রুটি রয়েছে, কিংবা বোর মডেলটা বা বোর রাদারফোর্ড মডেল হচ্ছে কিন্তু কেবলমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হচ্ছে, অর্থাৎ সীমাবদ্ধতাগুলো দুটো জানবো। তাছাড়া এরপরে আমরা বিজ্ঞানী বোর এবং তার যে সহকারী হিসেবে বোর বুরি স্কিম জানবো, যেখানে ইলেকট্রনগুলো কিভাবে বিভিন্ন কক্ষে বিন্যস্ত আছে, সেই বোর বুরি স্কিম যাকে বলা হচ্ছে, সেখানে এম্পিরিক্যাল ল গুলো কয়েকটা তিনটা আমরা জানবো, যার মাধ্যমে পরমাণুগুলো ইলেকট্রন বিন্যাসটা কতগুলোর দেওয়া সম্ভব হবে। তো তোমরা ক্লাস 9-এ কিন্তু 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস তোমরা ভালো করে পড়বে। এইটা পরবর্তীকালে তোমরা ক্লাস 10-এ যখন পড়বে সেখানে কিন্তু পাবে হচ্ছে যে পর্যায় সারণী নামক একটা চ্যাপ্টার, যেখানে সমস্ত মৌলগুলোর পারমাণবিক ক্রমাঙ্ক থাকবে। তারপরে আমরা 6 নম্বর ক্লাস
তো কিছু কিছু ক্লাসগুলোকে আমরা অ্যারেঞ্জ করেছি যে এই বিষয়টা এই দিনের ক্লাসের মধ্যে আমরা আলোচনাটা করতে পারবো। কিছু কিছু সেই রকম ভাবেই আমরা পড়াগুলোকে আমরা এখানে আলোচনা করব, তোমরা সেটাকে ভালো করে দেখবে। এরপরে আমরা পড়বো যে নিউট্রনের আবিষ্কার হবে। তো আমরা বোর রাদারফোর্ড মডেল হোক যেখানে আমরা নিউক্লিয়াসের অস্তিত্ব করেছি জেনেছি, সেই নিউক্লিয়াসের মধ্যে তখন পর্যন্ত কিন্তু শুধুমাত্র প্রোটন কণার অস্তিত্ব জানা ছিল। তো নিউট্রন কণার একটা আবিষ্কার আমরা ছোট্ট ইতিহাস আমরা এখানে জানবো। যদিও আমরা এই ফার্স্ট ক্লাসে যখন বিভিন্ন সাব অ্যাটমিক পার্টিকেল গুলোর আমরা জানবো, সেইগুলো কিন্তু আলোচনাটা এখানে কিছুটা করব। তাছাড়া নিউট্রনের আবিষ্কারটা হওয়ার পরে আমরা নিউক্লিয়াসের এবারে গঠনটা আমরা সুস্পষ্টভাবে জানবো। নিউক্লিয়াসের গঠনে কি করে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় বল সৃষ্টি হয় আর নিউক্লিয়ন জিনিসটা কি, বিষয়গুলোর মধ্যে স্পষ্ট। এই নিউক্লিয় বল যে 4 প্রকারের মোট বল রয়েছে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির পেছনে, সেই 4 প্রকার বল কি কি? 1 নম্বর হচ্ছে নিউক্লিয় বল যদি বলি, আরেকটা হচ্ছে স্থির তড়িৎ চুম্বকীয় বল, একটা হচ্ছে মহাকর্ষ বল, আর একটা হচ্ছে উইক ফোর্স। তো এই 4 প্রকার বলের মধ্যে নিউক্লিয় বল একটা ফান্ডামেন্টাল ফোর্স, সেইটার বৈশিষ্ট্যগুলোও কিন্তু পড়বো, সেই বল সৃষ্টির কারণগুলোও পড়বো। কি করে পাই মেসন কণা, পাই প্লাস মাইনাস জিরো, এই 3 ধরনের কণা অর্থাৎ পাই প্লাস, পাই মাইনাস এবং পাই জিরো, এই 3টা কণা আদান প্রদানের মধ্য দিয়ে কি করে একটা শক্তিশালী বল তৈরি হচ্ছে সেটার তত্ত্ব আমরা পড়বো। যদিও কোনো তত্ত্বটাই কিন্তু একেবারে এক্সাক্ট সত্য নয়, কিছু ঘটনাকে ব্যাখ্যা করতে সমর্থ হচ্ছে, তো সেইগুলো এক একটা করে তত্ত্ব হিসাবে জুড়ে যাচ্ছে। 7ম ক্লাসে আমরা কি করব না, পরমাণু সম্পর্কিত যে সংজ্ঞাগুলোকে অর্থাৎ ধরে নিয়ে আমরা আলোচনা করব। সেখানে আমরা যে পারমাণবিক ক্রমাঙ্ক কি জিনিস, ভর সংখ্যা কি জিনিস, এইগুলো জানার পরে পরমাণুকে কি করে সাংকেতিক আকারে প্রকাশ করা হয়, কি করে কোন একটা পরমাণুকে ধরো একটা পরমাণু লিখে তার ভর সংখ্যা কোথায় লেখা হয়, কোথায় পারমাণবিক ক্রমাঙ্ক লেখা হয়, কোথায় নিউট্রন প্রোটনের বিয়োগফল যোগ, এই সমস্ত কিছু লিখে প্রকাশ করা হয়, সেটার আমরা থেকে কিছু তথ্য আমরা বের করব। তো যদিও কিছু কিছু জিনিস তোমরা কিন্তু 8ম শ্রেণীতেও পড়ে এসেছো। তাছাড়া আর যেটা পড়বো এখানে যে বিভিন্ন মৌলের একই মৌল কিংবা বিভিন্ন মৌলের যে পরমাণুগুলোর মধ্যে এবার আমরা সম্পর্ক খোঁজার চেষ্টা করব। এখানেই আমরা পড়বো আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোমার, আইসো ইলেকট্রনিক বিষয়টা কি কিংবা আইসো ডায়াফার বিষয়গুলো কি, এরকম 6টা জিনিস কিন্তু আমরা এখানে জানবো। সেই বিষয়গুলো জানার পর আমরা নিশ্চয়ই কোনো নতুন প্রশ্ন পেলে সেইখান থেকে কিন্তু এইগুলোর যে প্রশ্নের উত্তর আমরা নিশ্চয়ই করতে পারবো, এমন ভাবেই আমরা পড়বো। আর অবশেষে শেষ পর্যায়ে এসে আমরা একটা পরমাণুর গঠন তো জেনেছি, এবার একটা পরমাণুকে ভাঙা যাক, পরমাণুকে বিচ্ছিন্ন করা যায়, করলে আমরা সেখানে যেটা পারবো, প্রথমে আমরা আয়ন পাবো। একটা পরমাণু কি জিনিস, যে প্রোটন যটা থাকে ইলেকট্রনও ঠিক ততগুলোই থাকে, সেই জন্যই হয়ে থাকে নিস্তরী। কিন্তু তাকে আয়নে করতে পারলে তাহলে সর্ববহিষ্ঠ কক্ষপথ থেকে কিন্তু আমরা ইলেকট্রন গ্রহণ বর্জনের মধ্য দিয়ে তাকে কি করে আয়নীভবন করব, কি করে আয়নীভবন করার যে প্রক্রিয়াগুলো, বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, যে 4টা প্রক্রিয়া রয়েছে, সেই 4টা প্রক্রিয়াগুলোকেও আমরা জানবো। 1 নম্বর প্রক্রিয়া কি, তাপ প্রয়োগ করে কি করে করতে পারি, তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে কি করে, কিংবা হচ্ছে কি গৌণ নিঃসরণ, কোন ইলেকট্রনকে ধাক্কা দিয়ে আমরা অন্য কোনো ইলেকট্রন কি কোনো পরমাণু থেকে বের করে দিতে পারি, কিংবা আলো ফেলে যে আলোক তড়িৎ ক্রিয়া, এই সমস্ত প্রত্যেকটা প্রক্রিয়াগুলোর সংক্ষিপ্ত একটা রূপ আমরা এখানে জানবো। এবারে আয়নীয় ভবনটার সম্পর্কে, আয়নীয় বিভব জিনিসটাও এখানে আমরা পড়বো। আয়নীয় বিভব অর্থাৎ যে কমপক্ষে বিভব প্রভেদের মধ্যে রাখলে কোনো পরমাণু বিচ্ছিন্ন ভাবে থাকা অবস্থায়, গ্যাসীয় অবস্থায় তার সর্ববহিষ্ঠ কক্ষ থেকে একটা ইলেকট্রন বিচ্যুত হয়ে যাবে। তো এই সমগ্র বিষয়গুলো জুড়ে নিয়েই কিন্তু আমাদের পরমাণুর গঠন চ্যাপ্টারটা। তো তোমরা নিশ্চয়ই ভিডিওগুলোর ছোট ছোট ভিডিও যেগুলো আমরা করব সেগুলোকে তোমরা ভালো করে দেখবে এবং সেখান থেকে তোমরা কমেন্ট করবে যে কি অসুবিধা হচ্ছে, কোনটা তোমরা বুঝতে পারলে না, প্রশ্ন করবে। তো আজকে আমরা এই ছোট্ট বিষয়বস্তুটাকে উপস্থাপন করলাম, তোমরা দেখবে এটাকে।